প্রথমে দেখো ব্লক মৌল এবং এদের ধর্ম নিয়ে। তো এখানে খুব সহজ একটা জিনিস দেখো, ব্লক মৌলের মধ্যে এস, পি, ডি এবং এফ এই চারটা ব্লক আছে মৌল। তো এখন এখান থেকে কি ধরনের প্রশ্ন আসবে তুমি পরীক্ষায়, এটা একটু ভালোভাবে দেখো, এবং তুমি এগুলো সব দেখার পরে তুমি অবশ্যই তুমি গাইড দেখবে যে এই ধরনের প্রশ্ন আসে কিনা, আর অবশ্যই পড়বা কিন্তু। ঠিক আছে, এগুলো কিন্তু সব রিসার্চ করে আমি বলছি। তো তাও তুমি অবশ্যই দেখবা, গাইড দেখবা। তো দেখো এস ব্লক থেকে তোমাকে কি কি পড়া লাগবে। এস ব্লক থেকে ভাই তুমি যে জিনিসগুলো পড়বা সেটা হচ্ছে তোমার ধরো এস ব্লক মৌলের ধরো তোমার ইগুলা কি বলে, যে ধরো তোমার গলনাঙ্ক, হ্যাঁ গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক। এখানে এস ব্লক নিয়ে অত বেশি চাপ নেওয়ার কিছু নাই, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক। তারপরে তোমার এদের এই যে ইটা কি বলে, দ্রবণীয়তা, দ্রবণীয়তা বা দ্রাব্যতা যেটাকে বলো, দ্রাব্যতা, বানান ভুল লিখছি, এদের দ্রাব্যতা, এদের দ্রাব্যতা। এবং ওই যে তুমি ক্ষার ধাতু, মৃৎ ক্ষার ধাতুর যে একটা সিম্পল টপিক, যে এস ব্লক মৌল 14টার মধ্যে মনে করো যে তোমার গ্রুপ 1 এর যে মৌলগুলোকে ক্ষার ধাতু কেন বলে, গ্রুপ 2 এগুলোকে মৃৎ ক্ষার ধাতু কেন বলে, এইগুলো সিম্পল, মানে এখানে খুব বেশি কিন্তু চাপ নাই, এস ব্লকে অতটা বেশি চাপ নাই। এস ব্লকে মোটামুটি এই কনসেপ্ট গুলো, ছোট ছোট যে কনসেপ্ট গুলো, সেটা পড়লেই হয়ে গেল। আর তোমার ওই যে এস ব্লক মৌলের মাধ্যমে কিভাবে ইলেকট্রনের তোমার গ্রুপ নির্ণয় করে, এগুলো কিন্তু আমি আলোচনা করছি না, এগুলো বেসিক আলোচনা, এগুলো আশা করি পারো সবাই। তো তারপরে দেখো পি ব্লক মৌলের ক্ষেত্রে এটা একটু গুরুত্বপূর্ণ, এটা একটু দেখো। পি ব্লক মৌলের ক্ষেত্রে এখানে অনেক ধর্ম আছে ভাই, তোমরা যদি লক্ষ্য করো আমাদের যে মেন বইটা আছে, আমার কাছে আর কি 2-3 বছরের আমার বড় ভাইয়ের বইটা ছিল আর কি, তো আমি নতুন বইটাতে যাই না, তবে পি ব্লক মৌলের এই বৈশিষ্ট্যগুলো তোমরা দেখবা যে বইয়ে আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ কিছু তোমার মানে মানে কি বলবো এটাকে, থিওরি, এগুলো খুবই আসে, অনেক আসে। সেটা কি কি দেখো ভাই, এই দেখো যে যেমন সিলিকন অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইডের ভৌত ধর্ম, একই তাপমাত্রার জিনিস, একটা কঠিন একটা গ্যাস কেন, এইটা। তারপরে তোমার এসআই মানে সিলিকন টেট্রাক্লোরাইড এবং তোমার যে কার্বন টেট্রাক্লোরাইড, ঠিক আছে, কার্বন টেট্রাক্লোরাইড উভয় টেট্রাক্লোরাইড, কিন্তু একটা পানিতে দ্রবীভূত হয়, একটা পানিতে দ্রবীভূত হয় না কেন। তোমার তারপরে তোমার ধরো আরেকটা আছে হচ্ছে তোমার এটা কি একটু ভুলে গেলাম, যে ধরো আরেকটা হচ্ছে তোমার একটু ভুলে গেলাম কিসের জন্য, এটা তোমার ওই যে অ্যালুমিনিয়াম যেটা, হ্যাঁ অ্যালুমিনিয়ামের যেটা আছে, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড যেটা, এটা তোমার যে নিম্ন তাপমাত্রায় পলিমার গঠন করে, মানে ডাইমার গঠন করে, ডাইমার ডাইমার Al2O3, Al2Cl6, সরি Al2Cl6 গঠন করে। এটা কেন গঠন করে এবং ওই গঠনটা কিরকম হয়, এটা কিন্তু এইচআর থেকে এমসিকিউ কিন্তু আসে, যে তোমার অ্যালুমিনিয়ামের যে ডাইমারটা আছে, তো ওই ডাইমারে তোমার মানে বন্ধন কয়টা থাকে, অথবা তোমার ওই যে একটা ইসে বন্ধন কোনটা থাকে, ওইটা বের করতে বলা হয়। তো এখানে এই রিলেটেড আরো 2-3টা প্রশ্ন দেখবে যে আছে, মোটামুটি 5-6টা থিওরি আছে, ইম্পর্টেন্ট যে থিওরি গুলো তোমাদের মূল বইয়ে তোমরা পাবা। এবং তোমরা অবশ্যই এখন তোমাদের যে গাইড টেস্ট পেপার আছে দেখবা যে এই পি ব্লকের এই বৈশিষ্ট্যগুলো, পি ব্লক মূলগুলো এই বৈশিষ্ট্যগুলো তোমার দেখবা যে আছে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো খ নম্বরে দিবেই দিবে, অথবা গ এবং ঘতেও কিন্তু পেয়ে যেতে পারে, ঘতে যায় না, গ এবং খ জন্য এগুলো বেশি ইম্পর্টেন্ট কিন্তু পি ব্লক মূল এগুলোর মধ্যে। এগুলো মোটামুটি ধারণা রাখলে অনেক মানে ভালো একটা তুমি ভালোভাবে প্রস্তুতি নিতে পারবা পি ব্লকের, এখানে তোমার অতটা ঝামেলা পড়বা না ইনশাল্লাহ। তারপরে তোমার ভাইয়া ডি ব্লক মৌলের ক্ষেত্রে, তোমরা ডি ব্লক মৌলের ক্ষেত্রে বুঝতে পারছো যে কি আছে। ডি ব্লক মৌলের মূল যে আলোচনা সেটা আমাদের খুবই পছন্দের মানে এই অবস্থান্তর মৌল, অবস্থান্তর মৌল এটা কাকে বলে, এইসব সংজ্ঞা, এই সংজ্ঞাটা অবশ্যই জানতে হবে। অবস্থান্তর মৌল কাকে বলে, যে তোমার সুস্থিত আয়নের ডি ব্লকের অর্ধপূর্ণ থাকার যে বিষয়টা, ওটা একটু জানবা। এবং ওই যে তোমার স্ক্যান্ডিয়াম, অনেক সময় প্রশ্ন করে, সহজ প্রশ্ন এগুলো, স্ক্যান্ডিয়াম অবস্থান্তর মৌল নয় কিসের জন্য, ওই ডি অরবিটালের তোমার সুস্থিত আয়নের ওইটা দেখাই দিলে হয়ে যাবে। তো ওইটা চাই। আর তাছাড়া এই যে তোমার মেন যে দুটো আলোচনা খুবই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে অবস্থান্তর মৌল তোমার জটিল যৌগ গঠন, জটিল যৌগ গঠন, জটিল যৌগ গঠন। এবং আরেকটা আলোচনা হচ্ছে তোমার রঙিন যৌগ গঠন। ভাই এই দুটো অবশ্যই পড়ে যাবে, আমি বলছি কি এই দুটো খুবই সহজ, হ্যাঁ এই দুটো খুবই সহজ। তোমার রঙিন যৌগ গঠনের ক্ষেত্রে মানে জটিল যৌগ গঠন, এটা তো একটা সিস্টেমের মাধ্যমে করতে হয়, এটা অনেক বড় ক্লাস, মানে মোটামুটি একটা ভালো ক্লাস লাগবে এখানে আজকে, যেহেতু সাজেশন এগুলো আমি বলছি না যে কিভাবে করতে হয়। তো এটা তোমার একটা নির্দিষ্ট ভাবে সিস্টেম, তুমি এই সিস্টেমটা পড়ো, 3-4-4টে স্টেপ আছে, 4টে স্টেপ যদি ভালোভাবে ভাই করতে হবে কয়েকটা, এর আমিও একটু বেশ মানে ধকল হয়েছিল যখন আমার এইচএসসি তে, অনেক ধকল হয়েছিল, কিন্তু ভাই পরবর্তীতে আলহামদুলিল্লাহ আমি মানে এটা ওভারকাম করতে পারছিলাম। যদিও আমাদের সময় কিন্তু জটিল যৌগ থেকে এই ধরনের প্রশ্ন আসেনি, কিন্তু তোমাদের এবার কিন্তু আসার সম্ভাবনা খুব বেশি। বিশেষ করে আমি তোমাদের এই প্রশ্ন সলভ করতে যে দেখছি, যে বিশেষ করে এই প্রশ্নটা এইখান থেকে, যে রঙিন যৌগ গঠনটা কিন্তু ইদানিং কালে দেখা যাচ্ছে বেশ প্রশ্ন দেওয়া হচ্ছে। তো তোমাদের যে কোনো বোর্ডে কিন্তু এই রঙিন যৌগ গঠনের বিষয়টা চলে আসতে পারে এসএসসি 26 তোমাদের জন্য বলছি। তো অবশ্যই রঙিন যৌগ গঠনটা কি, মানে কিভাবে প্রক্রিয়াটা তোমরা কিন্তু পড়তে পারো, গাইড বই অবশ্যই লেখা আছে সুন্দরভাবে, যে প্রক্রিয়াটা তোমরা ভালোভাবে অবশ্যই দেখবা। আর অবস্থান্তর মৌলের এখান থেকে জটিলায়ন গঠন আর রঙিন যৌগ গঠন, এটা ছাড়া মানে এটা ডি ব্লক মৌলের ক্ষেত্রে মোটামুটি এটাই মেন অবস্থান্তর মৌলের। এটা পাশাপাশি তোমরা একটু থিওরিটা যদি একটু ভালো করতে চাও, তাহলে অবশ্যই তোমাদেরকে আমি বলবো যে তোমার চৌম্বকীয় পদার্থ যেগুলো আর কি আছে, চৌম্বকীয় পদার্থ, চৌম্বকীয় পদার্থ যেগুলো আছে, চৌম্বকীয় পদার্থ, প্যারাচৌম্বকীয়, এগুলো এমসিকিউ এর জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, হ্যাঁ এমসিকিউ এর জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, ডায়াচৌম্বকীয় এবং ফেরোচৌম্বকীয়, ফেরোচৌম্বকীয়, এই যে 3 ধরনের চৌম্বকীয় পদার্থ রয়েছে, এরা কিভাবে, এটা থিওরিটা মানে কি, এটা কি, এবং এটা তোমার মানে কারা কারা, এটা একটু জানতে হবে।
তোমার এটা জটিল আয়নের ক্ষেত্রে পাবা, জটিল যৌগের ক্ষেত্রে প্যারাচুম্বকীয় ডাইচুম্বকীয় এটা পড়বা, জটিল যৌগের ক্ষেত্রেও পড়বা, এবং নরমাল যে মৌলগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিভাবে নির্ণয় করতে হয় সেটা কিন্তু পড়বা। তাহলে তুমি ডি ব্লক থেকে এইগুলো যদি ভালোভাবে পড়তে পারো ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। কিন্তু তুমি যদি একদম কিছু না পড়ো, তোমাকে আমি বলবো অবশ্যই কমপক্ষে এই জটিল যৌগ গঠন, ডি ব্লক মৌলের এবং রঙিন যৌগ গঠন এটা অবশ্যই প্লিজ মানে অবশ্যই পড়ে যাবে। যদি তোমরা একদম না পড়ো তাহলে অন্তত এই দুইটা পড়বা, আশা করি যে ডি ব্লক মৌলের মানে সমস্যার মধ্যে 80% এখানে সমাধান হবে। আর 100% করতে গেলে এগুলো একটু পড়তে হবে, প্যারাচুম্বকীয় ডাইচুম্বকীয় এগুলো পড়তে হবে। কারণ কখন আমি তো প্রশ্ন করতাম যে স্যার কোনটা দিয়ে আমি জানি না, এই ইদানিং এই প্যারাচুম্বকীয় ডাইচুম্বকীয় এগুলো দেখা যাচ্ছে ভালোই মোটামুটি ইম্পর্টেন্ট মানে লাভ করছে। আর সর্বশেষ ভাই এফ ব্লক মৌল, এখানে সেরকম আলোচনা নাই তোমার, এখানে জাস্ট ওই যে একটা পড়তে পারো যে এটা থিওরির জন্য তোমাদেরকে আমি বলছি, অন্ত অবস্থান্তর মৌল, অন্ত অবস্থান্তর মৌল, অন্ত অবস্থান্তর মৌল। তোমার এটা ওই যে এফ এর ক্ষেত্রে মানে ডি এর ওই কনসেপ্টটা যে আংশিক ভাবে তোমার এফ অরবিটাল ইলেকট্রন পূর্ণ থাকে তাদেরকে অবস্থান্তর মৌল বলে। আর উদাহরণ একটা পড়বা, সেটা তোমার সেরিনিয়াম যে উদাহরণটা আছে, ঠিক আছে, সেরিয়াম যে উদাহরণটা আছে যে তোমার এটা এটা যে 58 নম্বর যে মৌলটা আছে এটা এমসিকিউর জন্য রেডি আসতে পারে, অথবা তোমার একটা ক নাম্বারের জন্য থিওরি আসতে পারে। এখান থেকে বেশি না, এফ ব্লক এর মৌল বেশি না। আর তোমার যে এফ ব্লক এর মৌল সংখ্যা কয়টা, সংখ্যাগুলো ওগুলো তো বেসিক আলোচনা, ওগুলো বলছি না। তো ভাই এসপি ডি এফ এই মানে মৌলগুলো থেকে তোমার এই আলোচনাগুলো করলেই মোটামুটি তোমার ইনশাআল্লাহ ভালো একটা পাবা তোমরা।